নমস্কার। ডিজিটালে জনতার দরবার নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। গুড ইভিনিং। গরম বেড়েছে, ঠান্ডা কমেছে, আর লোকসভা নির্বাচন যত আসছে বিভিন্ন দিক থেকে এখনো লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। তা সত্ত্বেও রাজনৈতিক গরম কিন্তু বেশ উত্তপ্ত। আর ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু হয়ে গেছে, বিভিন্ন দল দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। প্রার্থী ঠিক হয়নি। এই প্রার্থী ঠিক হয়নি যখনই প্রসঙ্গটা এলো, তখনই প্রসঙ্গ আসে তৃণমূলেরও প্রার্থী ঠিক হয়নি। কিন্তু দেব, সব থেকে বড় বিষয় হচ্ছে এখন আলোচনার টলিউডের নায়ক হিরো দেব। দেব কি এবার প্রার্থী হবেন? দেব কি দীপক অধিকারী, ঘাটালের সাংসদ, তিনি কি এবার ভোটে লড়াই করবেন? আসলে দেব পলিটিক্যাল ব্যক্তিত্ব নয়। দেব হচ্ছে একেবারে অভিনয়ের দিকের, সিনেমার দিকের, রূপালী পর্দার দিকের। কিন্তু সেই দেব রাজনীতিতে এসেছেন, দুবার জিতেছেন লোকসভায় ঘাটাল থেকে। দেবের ফ্যান রয়েছেন, টলিউডের ফ্যান রয়েছেন, সিনেমার ফ্যান রয়েছেন দেবের, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ফ্যান রয়েছেন। কিন্তু আজকে এসে দাঁড়িয়ে দেব রাজনীতিতে কতটা গ্রহণযোগ্য হয়ে উঠতে পেরেছেন, বা তিনি নিজেকে রাজনীতিতে অ্যাডপ্ট করতে পেরেছেন কিনা, এই প্রশ্ন নিয়েই এখন রাজনৈতিক তরজা চলছে। আসলে শুরুটা হয়েছিল ডিসেম্বরে, আমাদেরই নিউজ 18 বাংলার ক্যামেরার সামনেই যে বক্তব্য রেখেছিলেন দেব, তখন থেকেই সন্দেহ দানা বেঁধেছিল দেব কি সত্যি আর লোকসভায় দাঁড়াতে চান। দেবকে প্রার্থী করবেন তৃণমূল নেত্রী, এরকমটাই একটা ইঙ্গিত। দেব দলের সম্পদ। পশ্চিম মেদিনীপুর নিয়ে যেদিন বৈঠক হয়েছিল সেই দিনই দেব বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। কিন্তু আজকে দাঁড়িয়ে দেব সত্যি কি, কারণ দেব তিনটি কমিটি থেকে গত পরশু পদত্যাগ করেছেন, তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে দেবকে নিয়ে, আবার জল্পনা, আবার সমস্ত আলোচনা। এই মুহূর্তে যেটা বলছিলাম যে ডিসেম্বর বা নভেম্বরে আমাদের ক্যামেরায় উঠে এলো দেবের সেই ইঙ্গিতপূর্ণ বক্তব্য। কি ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেখুন। ভবিষ্যতে যদি সুযোগ হয় বা আবার টিকিট পাও, আবার কি ভোটে দাঁড়াবে? আমার মনে হয় কি আমার জায়গা একটা ফুল টাইম এমপি হলে সে আরও ভালো কাজ করতে পারবে। আমি হয়তো অতটা সময় দিতে পারিনি গত 10 বছর ধরে। ইনফ্যাক্ট এইবারে না আমি অ্যাকচুয়ালি ভেবে উঠতে পারছি না, সত্যি একটু সমস্যা হচ্ছে কি আমি এইবারে আমি কি করব, মানে মানে সেটা আমি মাথা মাথা পেতে সম্মান করে নিচ্ছি, কিন্তু আমার মনে হয় কি একটা ফুল টাইম এমপি হলে আরও ভালো হয়। মানে আমি আমার জায়গা অন্য কোনো মানুষ হলে হয়তো আরও ভালো কাজ করতে পারে বা করতে পারতো। আই এম নট থিঙ্কিং কে 2024-এ আমি টিকিট পাবো না, আমি টিকিট পাবো না, আমি ওই জায়গা অবধি যাইনি এখন অবধি। মানে যেমন 2019-এ আমি জানতাম কে দিদি যদি এবারে বলে তো আমি না বলবো না, মানে অফকোর্স, কিন্তু এইবারে না অতটা ভাবিনি আমি এখন। দিদি যদি বলে তাহলে অফকোর্স আমি না বলবো না। শেখ শামীম লিখছেন, তিনটে বড় দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার বার্তা থেকে এটা স্পষ্ট হচ্ছে যে এবার অভিনেতা দেব রাজনীতি থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন আপাতত দুই অতিথি। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র প্রীতম দত্ত, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সুকান্ত ঘোষ। প্রীতম, তোমরা কিভাবে দেখছো এই বিষয়টিকে? দেব একজন পলিটিক্যাল ব্যক্তিত্ব নন, কিন্তু দুবার ঘাটাল থেকে জিতেছেন, বিজেপিকে হারিয়েছেন, কিন্তু তারপরে এখন তিনি বলছেন যে ফুল টাইম একজন সাংসদ দরকার। তুমি যদি তোমার ফ্রেমটা মধ্যখানে নাও। হ্যাঁ হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যারা দেখুন, পুরোটাই ওনার এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দীপক অধিকারী সাম্প্রতিককালের অন্যতম সেরা অভিনেতা এবং সাকসেসফুল অভিনেতা। এবং আজকে দেখুন, ওই আমরা তো সবসময় বলি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আজকে উনি দেখেছি আমরা যে ওনার সিনেমাগুলোতে কি করে গরু কয়লার টাকার জন্য ইনভেস্ট হয়েছে, সেই জন্য ইডি ওনাকে জিজ্ঞাসাবাদ করেছে। তারপর উনি লোকসভাতেও
খুব একটা ওনার সময় দিতে পারছেন না, সেই জন্য আজকে ওনার হয়তো মানে বিবেক দংশন করেছে এবং সেই জন্য আজকে এইসব কথা বলছে। তো এই কথাটা পুরোটাই ওনার ব্যক্তিগত ব্যাপার, আবার ওনার তৃণমূল পার্টির অভ্যন্তরীণ ব্যাপার। এটা নিয়ে আমাদের পার্টির কোনো বক্তব্য নেই, কিন্তু ওনাকে কিন্তু নিয়ে যখন পার্টির প্রোগ্রাম বক্তব্য তো করছেন, বলছে যে সৎসঙ্গে কি যেন কথাটা, অসৎসঙ্গে নরকবাস, সৎসঙ্গে স্বর্গবাস। নরকবাস অসৎসঙ্গে কেন বলছো নরকবাস, দাদা? অসৎসঙ্গে। সৎসঙ্গে, অসৎসঙ্গে নরকবাস আর সৎসঙ্গে স্বর্গবাস, এটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। হ্যাঁ, তো মাতা অসৎসঙ্গ দাদা, হয়ে গেল তৃণমূলের অসৎসঙ্গ। দুবার না ঘাটাল থেকে জিতেছেন দেব। তৃণমূলের তো 100% অসৎসঙ্গ। তৃণমূলের আজকে যারা নেতা নেত্রী এমন কিছু নেই। আজকে তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে টলিউড সিনেমা দেখি, সেখানেও আহ, বিভিন্ন রকম আপনার স্ক্যামের টাকা সেখানে ঢুকে পড়েছে, এবং আমাদের সত্যজিৎ রায় টলিউড, উৎপল দত্ত টলিউড কি করে কলুষিত হয়েছে। তো আমরা তো সেটা বিভিন্ন রকম তোমাদেরই টিভি চ্যানেলে আমরা বিভিন্ন প্রতিবেদন দেখেছি। তো হুম। সেই সব জায়গা থেকে আজ কোনো বিবেক দংশন হতে পারে। তো সেই জন্য উনি আস্তে আস্তে নিজেকে হয়তো এই জায়গাগুলো থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তো এটা পুরোটাই ওনার ব্যক্তিগত ব্যাপার, আর ওনার ওকে, দল কি করবে ওনার আমি আমি ব্যাপার। ব্যক্তিগত বিষয় হিসেবে দেখছি না, এটা পুরোপুরি রাজনৈতিক বিষয় হিসেবেও দেখা যেতে পারে। সুকান্ত, কিভাবে দেখছো? আমি একটু বলি, মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটা সিনেমা করেছিলেন প্রজাপতি দেব, এবং মিঠুন চক্রবর্তী ঘোর তৃণমূল বিরোধী সেই সময়, অর্থাৎ যখন প্রজাপতি করেছেন তার আগেই তিনি লোকসভা নির্বাচনে 2019-এ মঞ্চে উঠেছেন এবং লড়াই করেছেন বিজেপির হয়ে। তারপর থেকেই কি কি মনে হচ্ছে দেব একটু বেসুরো, দেব একটু তৃণমূল থেকে হটকে চলতে চান? আহ, অয়নদা, বিষয়টা হচ্ছে রাজনীতির মানুষ আর শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষের মধ্যে না একটু পার্থক্য রয়েছে। যারা পুরোদস্তুর রাজনীতির সঙ্গে যুক্ত থাকে বা রাজনৈতিক দলের সব সময়ের কর্মী, তাদের সঙ্গে সব সময় পার্থক্য থাকে। আর দেব কিন্তু এই যে স্রোতের প্রতিকূলে বারবার কিন্তু কথা বলছিল। মানে যখনই তুমি বললে প্রজাপতি যখন চলছিল, তখন কিন্তু এই নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, তুমি এই মিঠুন চক্রবর্তীর সঙ্গে তুমি ছবি করছো, তাতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? বললো না, আমরা তো অভিনেতা। এবং মিঠুন চক্রবর্তী একই উত্তর দিয়েছিলেন। আমার মনে হয় যে তিনটে জিনিস, এত তিনটে কমিটি থেকে ইস্তফা দেওয়া কিন্তু এতটা কিন্তু সহজ ভাবে নিলে সেই চলবে না। প্রজাপতিকে ভালোভাবে নেয়নি সরকার, রাজ্য সরকার সেই প্রজাপতি সিনেমাটাকেও ভালোভাবে নেয়নি। একদমই একদমই অয়নদা, সেটাই আমি বলতে চাইছি। যখনই সরকারের বিরুদ্ধে, সরকারের যে দুর্নীতির বিরুদ্ধে যখন কোনো সিনেমা, তো একটা বড় শিল্প বা সিনেমাই তো একটা দেখায় রাস্তা যে কোথায় দুর্নীতি, এবং সেটা সব মানুষের কাছে পৌঁছে যায় খুব সহজে। সুতরাং সেই জায়গাটা থেকে দেব হয়তো সরে যেতে চাইছে, না, মানে একটু ভুল তৃণমূল হচ্ছে। কংগ্রেস প্রজাপতি থেকে। সিনেমাটায় বাবা ছেলের সম্পর্ক ছিল, কিন্তু প্রধান বলে যে সিনেমাটা দেব করেছিলেন আমি সেইখানেই সেটাই দেখিয়েছিলেন আসছিলাম। দুর্নীতি, রাস্তা হুম হুম নিম্নমানের হুম সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে, যা আমরা প্রতিদিন দেখাই, হুম পুকুর হুম হুম ভরা হুম হ্যান ত্যান এইসবে। তো সেইখান থেকে হয়তো তিনি ভালো করে সিনেমার মধ্যে দিয়ে বার্তা পৌঁছে দিতে পারছেন না, আমি আমি সেখানে একটা সেটাই কষ্ট বলতে হয়তো। চাইছি। হ্যাঁ হ্যাঁ, সুকান্ত বলো। আমি সেটাই বলতে চাইছি যে আমি দুটো সিনেমাটাকে আনতাম, আর তুমি একটু সময় দিলেই। যে দেবের এই যে প্রথম থেকে কিন্তু দেব কিন্তু একটু স্বাধীন চেতা, তুমি দেখেইছো তার বক্তব্যের মধ্যে খুব একটা রাজনৈতিক ঘেঁষা বক্তব্য নেয়, এবং যেসব জায়গায় তার মনে হয়েছে দুর্নীতির বিপক্ষেই তিনি বলেছেন কিন্তু। এবং তিনি কিন্তু কখনোই বলেননি যে এই তৃণমূল কংগ্রেস করেন বলে তৃণমূল কংগ্রেসের সবকিছু ঠিক, যেমন অন্যান্য অভিনেতারা বলে থাকে। এবং যে কোনো জায়গায় দেখবে তৃণমূল কংগ্রেসে যারা যারা যুক্ত হয়েছে, তারাই তো মোটামুটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে সবকিছু চালায়। সেখানে কিন্তু তাদের বক্তব্য কখনোই দলের বাইরে নয়। দল যেইভাবে কথা বলে, যেই ভাবে কথা বলাতে চায়, সেভাবে। দেব কিন্তু এখান থেকে বেরিয়ে এসছে, বহু আগেই বেরিয়ে এসছে। কিন্তু অয়নদা, যেটা হুম ঘটনা, সে হুম সে যেটা বলতে চাইছে, একটা হোল টাইম একজন রাজনৈতিক কর্মী যে সময়টা তার জায়গায় দিতে পারে, একজন অভিনেতার সঙ্গে সঙ্গে সাংসদ সেটা কিন্তু দিতে পারে না। সুতরাং এটা একটা ঘটনা। তাই হয়তো দুটো জায়গায়, একটা হয়তো এই দুর্নীতি বা পাহাড় প্রমাণ দুর্নীতি এসব ওকে খুব নাড়া দিয়েছে, একটা হতে পারে। দুটো হতে পারে সে চাইছে যে অন্যভাবে কোনো মুভ করতে।
এখন তো দেখো রাজনীতিতে বলা যেতে পারে না যে সে শুধুমাত্র একটা তৃণমূলেই থাকবে, হয়তো হতেই পারে লোকসভা নির্বাচনে আগে আমরা কোনো চমক দেখতে পারি। তুমি যেটা বলতে চাইছিলে, আমার মনে হয় তোমার মধ্যে একটা অস্পষ্ট ছিল এবং অন্তঃসলিলা নদীর মতো ছিল তোমার কথার মধ্যে, যে সে কি অন্য কোনো দলে যাবে। যেতেই পারে, রাজনীতির ক্ষেত্রে কোনো ভুল নেই। সে যদি বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দলে যায়, কোনো বেশ খারাপ বেশ, কিছু ওকে, নয়। ঠিকই। এটা তখন তখন সৎসঙ্গে স্বর্গবাস হয়ে যাবে, এখন অসৎসঙ্গে নরকবাস হচ্ছে, চলছে আর কি। একদম একদম। দেবের আমার সঙ্গে উপস্থিত হয়েছেন তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়, আমি স্বাগত জানাচ্ছি। কিন্তু তার আগে আমি দেখাবো যে কি হলো, নতুন করে কেন আবার জল ঘোলা, কেন জল্পনা, সেই প্যাকেজটা দেখাবো। আরো নিচু কর, আরো নিচু কর, আরো নিচু কর। হলে আরো ভালো হয়, মানে আমি আমার জায়গা অন্য কোনো মানুষ হলে হয়তো আরো ভালো কাজ করতে পারে বা করতে পারত। গত বছরের ডিসেম্বরে বুঝিয়ে দিয়েছিলেন এবার আর ভোটে লড়ার ইচ্ছা নেই। আর এবছর ফেব্রুয়ারিতে একই সঙ্গে 3 প্রশাসনিক পদ থেকে ইস্তফা ঘাটালের তৃণমূল সাংসদ দেবের। সাংসদ হওয়ায় বিভিন্ন প্রশাসনিক পদে ছিলেন দেব। এমনই 3টি পদ থেকে শনিবার তিনি ইস্তফা দেন, একসঙ্গে ছাড়েন। ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, ঘাটাল কলেজের সভাপতি এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ। এই তো সবে সকাল, এখনো তো দুপুর হয়নি, অপেক্ষা করুন না। সাংসদ পদ থেকেও পদত্যাগ করবে, দেখতে থাকুন। তাতে ওর বাবার কি? ওর বাবা দল বদল করেছে, ইস্তফা দিয়েছে। এইসব ইস্তফা অনিস্তফা এগুলো নিয়ে তৃণমূল কংগ্রেস চলে না। ও তো 20 সাল থেকে এই ডায়লগ বাজি চলছে। 2014 সালের লোকসভা ভোটের প্রার্থী তালিকায় চমক দেয় তৃণমূল। ঘাটালের প্রার্থী করা হয় দীপক অধিকারীকে, অর্থাৎ অভিনেতা দেব হন তৃণমূলের প্রার্থী। 2014 সালে ঘাটাল থেকে তিনি লোকসভায় যান, 19-এও জেতেন। এবার 24-এ কি হবে এ নিয়ে জল্পনার মধ্যেই 3টি পদ থেকে ইস্তফা দেবের। গরু পাচার এবং কয়লা পাচারের টাকা লগ্নি হয়েছে বলে দেবকে ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। আমি তাকে শুধু এটুকুই বলবো যে অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত, তাহলে নরকবাসের চান্স অন্ততপক্ষে থাকবে না। স্বর্গ পাবে কিনা জানি না, কিন্তু অন্ততপক্ষে নরকবাসের গ্যারান্টিটা থাকবে না। মানে দেবকে যদি না দাঁড় করানো যায় তাহলে কি সুকান্তবাবু ওখানে দাঁড়াবেন? বালুরঘাটে অন্তত 2 লক্ষ ভোটে হারবে। দেব তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, কোনো নরকবাস করছে কারা? যারা বিজেপির সাথে রয়েছে, যারা মানুষের হৃদয়কে ভাগ করে দিয়ে যারা থাকে, তারা নরক বানাচ্ছে ভারতবর্ষটাকে। রবিবার ঘাটালে তৃণমূল সাংসদের বিরুদ্ধে পথে নামে বিজেপি। দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার দেওয়া হয়। বিজেপি ক্ষমতায় এলে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে উপযুক্ত সাজা দেবে, শাস্তি দেবে, উনি এটা নিশ্চিত। তো সেই জন্যে আগে থেকেই উনি সেই দুর্নীতিকে ঢাকার জন্য আজকে তার একটার পর একটা পদ থেকে ইস্তফা দিচ্ছে। দেবের এই পদত্যাগগুলো এটা লোকসভার সঙ্গে কোনো ম্যাটার করে না, এই সাধারণ সরল সত্যটা এরা বুঝতে পারছে না। তো বিজেপি দেবকে এত ভয় পায় যে দেব দাঁড়ালে জানে ওদের অভ্যর্থ হার, সেজন্য মাঠে নেমে পড়েছে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের নেতাদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, সেই বৈঠকে দেবকে নিয়ে ঘাটাল সাংগঠনিক জেলা নেতৃত্বের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, দেব ভালো ছেলে, শিল্পী মানুষ, অত্যন্ত ভালো। দেব আমাদের দলের সম্পদ। দেব দাঁড়াতে চাইছে না, কেন এমন হবে? তোরা কি করছিস? এরপরে দেব বলেন, আমার কিছু বলার নেই, দল যা নির্দেশ দেবে আমি পালন করব। এতেই জল্পনা তৈরি হয়, তাহলে কি এবারও ঘাটাল থেকে তৃণমূল প্রার্থী দেব? এরই মাঝে শনিবার 3টি পদ থেকে ইস্তফা। এতে দেবকে ঘিরে নতুন করে জল্পনা। নিউজ 18 বাংলা। পার্থপ্রতিম রায়ের কাছে যাব, যে অনেকে বলছেন অসৎ সঙ্গে নরকবাস, অনেকে বলছেন সবে তো সকাল হলো, দুপুর এখনো বাকি, সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন, অনেকে বলছেন দুর্নীতি ঢাকতে পদত্যাগ। আসলে আমি তো সাহিত্যের ছাত্র, ডিকনস্ট্রাকটিভ থিওরিতে বিশ্বাস করি। অর্থাৎ টেক্সট ইটসেলফ এটা প্রমাণ করবে যে কবিতাটা বা লেখাটা কি রকম হয়েছে। তো দেবের এই পদত্যাগগুলো, এটা বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করছে তার মতন করে। আমার ব্যাখ্যা বিভিন্ন সম্ভাবনা হতে পারে। দেবের সঙ্গে আমার কথা হয়নি বা দেবও কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি। এই সম্ভাবনা 3টি রকম সম্ভাবনা। এক,
দেব হয়তো সেঙ্গুইন, তিনি ভোটে দাঁড়াচ্ছেন, তাই জন্য আগে ভাগেই তিনি পদত্যাগ করে দিলেন, কারণ এই পদগুলো থেকে ভোটে দাঁড়ানোর সময় পদত্যাগ করতে হয়, এটা হতে পারে। দ্বিতীয় হতে পারে দেব অ্যাট এ টাইম অনেকগুলো দায়িত্বে রয়েছে, তো ও কাজে হয়তো ফোকাস দিতে পারছে না, তাই জন্য হয়তো সেখান থেকে তিনি